এরপর আমরা 31 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। xy = c² এর সিটি, c/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার আগে আমরা একটি নোট পড়ে নেব না। y = fx অপেক্ষকের a, b বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে, বা ইংরেজিতে লিখলে আমরা বলবো দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট a, b ইজ। আমরা জানি যে কোনো অপেক্ষকের স্পর্শকের প্রবণতা হয় dy/dx। যেহেতু এখানে পয়েন্টটা বলেছে a, b দিয়ে dy/dx করে বা dy/dx নির্ণয় করে আমরা a, b বিন্দুটি বসিয়ে দেব, তাহলেই আমরা স্পর্শকের প্রবণতা পেয়ে যাব। দেখো এখানে আমার দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে xy = c²। এবার যদি আমি x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে দেখি। দিস ইমপ্লাইজ, এখানে যদি x × y আছে দুটো ফাংশন, অর্থাৎ u × v এর সূত্র প্রয়োগ হবে। প্রথমে আমরা x কে ধ্রুবক ধরলাম, x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ হয় dy/dx প্লাস, এরপর আমরা y কে ধ্রুবক ধরবো, y থাকলো ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয় হচ্ছে 1 ইকুয়াল টু, এবার দেখো c² এর ডেরিভেটিভ কত? c² হচ্ছে ধ্রুবক পদ, আমরা জানি কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে x এর সাপেক্ষে 0। তাহলে এখান থেকে আমরা যদি dy/dx নির্ণয় করি তাহলে দেখো কত পাবো, x × dy/dx = -y। দিস ইমপ্লাইজ dy/dx = -y/x। এবার এখানে আমি সিটি, c/t বিন্দুটি বসিয়ে দেব, তাহলে কত পাবো দেখি না। অতএব dy/dx অ্যাট দ্য পয়েন্টটা আমরা নিচে লিখছি ct, c/t = -y/x। দেখো এখানে y এর মান কোনটা? বিন্দুটির প্রথমটিকে বলা হয় x স্থানাঙ্ক বা x এর মান, আর দ্বিতীয়টিকে বলা হয় y স্থানাঙ্ক বা y এর মান। তাহলে আমরা এখানে y এর জায়গায় বসাবো কত না, y এর জায়গায় বসিয়ে দেবো c/t, আর x এর জায়গায় বসিয়ে দেবো ct ইকুয়াল টু, দেখো আমরা পাবো কত, -c/t ইন্টু ct। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো cc কেটে গেল, ইকুয়াল টু পেলাম আমরা -1/t²। এটাই আমার উত্তর। তাহলে দেখি সঠিক বিকল্প কোনটি না, সঠিক বিকল্প হচ্ছে a, -1/t²। এরপর 32 দাগের সমস্যাটি হলো, যদি tan 1x প্লাস tan 1y = 4π/5 হয়, তবে cot 1x প্লাস cot 1y এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র লাগবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানব tan 1x প্লাস cot 1x = π/2। দেখবে এখানে কিন্তু উভয় ক্ষেত্রেই x আছে, অর্থাৎ tan 1x প্লাস cot 1x = π/2। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ইমপ্লাইজ tan 1x = π/2 মাইনাস cot 1x। 2 নম্বর ফর্মুলায় আমরা জানবো tan 1y প্লাস cot 1y = π/2। দেখো এখানে কিন্তু উভয় ক্ষেত্রে কি আছে, y আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan 1y = π/2 মাইনাস cot 1y। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর পড়ে ফেলি। আমাদের দেওয়া আছে কি না, দেওয়া আছে হচ্ছে tan 1x প্লাস tan 1y = হচ্ছে 4π/5। আমাদের নির্ণয় করতে বলেছে cot 1x প্লাস cot 1y এর মান। তাহলে দেখো tan 1x কে আমি লিখতে পারি π/2 মাইনাস cot 1x, আবার tan 1y কে আমি লিখতে পারি প্লাস π/2 মাইনাস cot 1y = 4π/5। দিস ইমপ্লাইজ, এবার দেখো এই π/2 এই π/2 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়, মানে পাই হয়। আর দেখো এই ডান দিকের 4π/5 কে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে হবে -4π/5 ইকুয়াল টু, এবার এই মাইনাস cot 1x কে
বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে এটা হচ্ছে কট ইনভার্স এক্স, আর মাইনাস কট ইনভার্স ওয়াইকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস কট ইনভার্স ওয়াই। দিস ইমপ্লাইজ, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখবে আমরা পাবো কত, নিচে হবে পাই, উপরে হবে 5 পাই মাইনাস 4 পাই মানে পাই ইকুয়াল টু কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই। তাহলে দেখো কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর মান হয়ে গেল পাই/5। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ডি। এরপর 33-এর দাগের প্রশ্নটি হলো এ ও বি দুটি ঘটনা যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3, পি অফ বি বার, এখানে কিন্তু একটা বার আছে মাথায়, হ্যাঁ, পি অফ বি বার ইকুয়াল টু হাফ। তাহলে এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন হবে, স্বাধীন হবে না, পরস্পর বিচ্ছিন্ন হবে, এদের কোনোটি নয়। এই চারটি বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। 1 নম্বরে আমরা জানবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। 2 নম্বরে জানবো এ ও বি ঘটনা দুটি স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। 3 নম্বরে জানবো এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনা মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো প্রথমে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6, তাহলে আমরা লিখে ফেলছি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6। এবার আমরা পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র জানি, কি সূত্র? না, দিস ইমপ্লাইজ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ, দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে কি পাচ্ছি? দেখো প্রথমে পি অফ এ রাখলাম, পি অফ বি এর মান কত হবে? দেখো পি অফ বি বার ইকুয়াল টু হাফ, আমরা জানি বি পি অফ বি বার মানেই হচ্ছে 1 মাইনাস পি অফ বি ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো পি অফ বি ইকুয়াল টু 1 মাইনাস হাফ, মানে দেখবে আমরা ক্যালকুলেট করলে পি অফ বি এর মান পাবো হাফ। তাহলে এখানে পি অফ বি এর মান বসিয়ে দিলাম হাফ, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/3 ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ পি অফ এ প্লাস, এটা যদি ক্যালকুলেট করি দেখবে আমরা পাবো হচ্ছে 1/6 ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ পি অফ এ ইকুয়াল টু আমরা লিখবো 5/6 মাইনাস 1/6 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 4/6। 4/6 মানে 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 2 4 2 3 6 2/3 অর্থাৎ 2/3। তাহলে দেখো এবার আমরা লিখতে পারবো অতএব পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু পি অফ এ এর মান কত পেয়েছি? পি অফ এ এর মান পেয়েছি 2/3 ইন্টু পি অফ বি এর মান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু হাফ। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমরা পেলাম 1/3। আবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও 1/3, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও 1/3, আবার পি অফ এ ইন্টু পি অফ বি এর মানও 1/3। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এখান থেকে কি বলা যায়? না, এখান থেকে বলা যায় এ ও বি ঘটনা দুটি কি না স্বাধীন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? তাহলে দেখো সঠিক উত্তর হবে এ, স্বাধীন হবে। এরপর 34-এর দাগের অঙ্কটি হলো এ ও বি এইরূপ দুটি ঘটনা যে পি অফ এ ইকুয়াল টু 3/8, পি অফ বি ইকুয়াল টু হাফ এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4, তবে পি অফ এ বার বাই বি বার এর মান কত হবে? তাহলে এখানে আমাদের পি অফ এ বার বাই পি অফ বি বার এর মান নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানবো যে পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু লিখতে পারি আমরা লবে লিখবো বা নিউমারেটরে লিখবো আমরা পি অফ এ বার ইন্টারসেকশন বি বার।
আর হরে বা ডিনোমিনেটরে লিখবো আমরা পি অফ বি বার, অর্থাৎ পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু পি অফ এ বার ইন্টারসেকশন বি বার বাই পি অফ বি বার। 2 নাম্বার এ জানবো পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু কী লিখতে পারবো। আমরা যদি এই ভেতরে উভয়ের উপর যে বারটি আছে সেটি যদি একেবারে বাইরে বার করে নিই তাহলে আমরা লিখতে পারবো কি না পি অফ এ ইউনিয়ন বি পুরোটার বার, অর্থাৎ ভেতর থেকে যখন বার বেরোবে ইন্টারসেকশন থাকলে সেটি ইউনিয়নে কনভার্ট হবে আর ইউনিয়ন থাকলে সেটি ইন্টারসেকশনে কনভার্ট হবে। আবার পি অফ এ ইউনিয়ন বি তার বার ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমাদের নির্ণয় করতে হবে কি না পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, নিচে লিখবো কি না নিচে লিখবো হচ্ছে মানে হরে পি অফ বি বার আর উপরে হবে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি অফ বি বার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। আবার দেখো পি অফ এ বার ইন্টারসেকশন বি বার এটার পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার বার। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ বি এর মান হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ, আর পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার বার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। নেক্সট লাইনে আমরা লিখতে পারি দেখো ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস হাফ মানেই হচ্ছে হাফ ইকুয়াল টু আমরা নিচে হাফ লিখে ফেললাম, উপরে লিখছি 1 মাইনাস পি অফ এ এর মান কত না 3/8, 3/8 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ আর উপরে লিখছি 1 মাইনাস, আমরা যদি লসগু করি তাহলে লসগু হবে 8, তাহলে উপরে হবে 3 প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 1 মাইনাস উপরে আমরা পাবো 1 মাইনাস 5/8 বাই হাফ। এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো উপরে পাচ্ছি দেখো বিয়োগ করলে হচ্ছে 3/8 ইন্টু হাফটাকে উল্টে লিখলে হবে 2, 2 4 8 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3/4। এটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে ডি 3/4। এরপর 35 দাগের অঙ্কটি হলো পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু হাফ, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6 হলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে আমরা নির্ণয় করব। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি এখানে একটি ইউনিভার্সাল সেট অঙ্কন করলাম, তারপর আমি একটি রেড কালারের একটি সেট অঙ্কন করলাম, তারপর আমি একটি গ্রিন কালারের সেট অঙ্কন করলাম। রেড কালারের যে সেট অঙ্কন করেছি তার নাম দিলাম এ, আর গ্রিন কালারের যে সেট অঙ্কন করেছি তার নাম দিলাম বি। তাহলে বলো তো এই অংশটির নাম কি? অর্থাৎ ব্লু কালারের লাইনযুক্ত অংশটির নাম হচ্ছে আমরা সবাই জানি এ ইন্টারসেকশন বি। এবার বলো তো পিঙ্ক কালার এর লাইনযুক্ত অংশটির নাম কি? না, পিঙ্ক কালারের লাইনযুক্ত অংশটির নাম হচ্ছে এ মাইনাস বি। দেখো এ সেট থেকে যদি বি সেটটিকে বাদ দাও তাহলেই তুমি পিঙ্ক কালারের লাইনযুক্ত অংশটি পেয়ে যাবে। আমরা জানি এ মাইনাস বি মানেই এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে বলো তো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত লিখতে পারবো? পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ এ, অর্থাৎ পি অফ এ থেকে যদি আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এই অংশটি বাদ দিই, অর্থাৎ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি
তাহলেই দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পাওয়া যাবে। খুব সহজে মনে রাখার জন্য কি করবে, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এই পিঙ্ক কালারের লাইনযুক্ত জায়গাটি। এই পিঙ্ক কালারের লাইনযুক্ত জায়গাটি পাওয়া যাবে আমি যদি এই এ সেট থেকে এই এ ইন্টারসেকশন বি এই সেটটি বাদ দিই। তাই আমরা এ সেট মানে এখানে লিখলাম পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো আরও সহজে মনে রাখার জন্য তুমি কি করবে, দেখো এখানে কার মাথায় কমপ্লিমেন্ট নেই, আমি দেখছি এ সেটের মাথায় কমপ্লিমেন্ট নেই, তাই আমি প্রথমে পি অফ এ লিখে দেবো, দিয়ে মাইনাস কমপ্লিমেন্ট বাদ দিয়ে যেটা আছে সেটা লিখবো। দেখো মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা তোমরা মনে রাখতে পারো এইভাবে, এই ট্রিকটি কাজে লাগিয়ে। তাহলে এবার দেখো পি অফ এ এর মান হচ্ছে 2/3 2/3 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/6। তাহলে লসগু হবে 6, উপরে হবে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3/6। এবার যদি কাটাকাটি করে 3 একে 3 3 দুগুণে 6 ইকুয়াল টু হাফ। তাহলে দেখো সঠিক উত্তর হলো হাফ, অর্থাৎ এ। এরপরে 36 দাগের প্রশ্নটি হলো পি অফ E1 ইকুয়াল টু 4/5, পি অফ E2 ইকুয়াল টু 1/5, পি অফ এ বাই E1 ইকুয়াল টু 1/8, পি অফ এ বাই E2 ইকুয়াল টু 1/5 হয়, তবে পি অফ E2 বাই এ এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো বেইস থিওরেমের যে সূত্র আমরা আগে জেনেছি সেটি এখানে প্রয়োগ করা হবে। তাহলে আমরা জানি যে পি অফ E2 বাই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন, অর্থাৎ পি অফ E2 ইন্টারসেকশন এ বাই, নিচে যেহেতু এ আছে তাই আমরা নিচে লিখব পি অফ এ। এবার দেখো পি অফ E2 ইন্টারসেকশন এ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, নেক্সট লাইনে দেখো লিখছি ইকুয়াল টু পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2 বাই, এবার আমরা কি লিখব, যেখানে E1 এবং E2 দুটো ঘটনা, তাহলে এই পুরো রাশিটি একবার E1 বসিয়ে লিখব আর একবার E2 বসিয়ে লিখব, দিয়ে তাদের মাঝে কি লিখব, প্লাস চিহ্ন দেব। তাহলে দেখো আমরা নিচে প্রথমে লিখব, যদি E2 এর জায়গায় E1 বসিয়ে লিখি তাহলে আমরা লিখব পি অফ E1 ইন্টু পি অফ এ বাই E1 প্লাস, এবার যদি E2 এর জায়গায় E2ই বসাই তাহলে সেম থাকবে, তাহলে প্লাস পি অফ E2 ইন্টু পি অফ এ বাই E2। দেখো প্রত্যেকের মান আমাদের জানা আছে, জাস্ট আমরা এবার মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তোমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ E2 এর মান হচ্ছে 1/5 ইন্টু পি অফ এ বাই E2 এর মান হচ্ছে 1/5 বাই পি অফ E1 এর মান হচ্ছে 4/5 ইন্টু পি অফ এ বাই E1 এর মান হচ্ছে 1/8 প্লাস পি অফ E2 এর মান আর পি অফ এ বাই E2 এর মান বসলাম ইকুয়াল টু। এবার দেখো তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করতে পারো, আমি কিভাবে করছি একটু দেখতে পারো। দেখো আমি হর থেকে কিন্তু 1/5 কমন নিতে পারি, দিয়ে 1/5টা কি হবে না কেটে যাবে। তাহলে লব আর হর থেকে যদি 1/5 আমি বাদ দিয়ে লিখি তাহলে দেখো লবে পড়ে থাকবে শুধু 1/5 বাই হরে পড়ে থাকবে হচ্ছে, এখানে দেখো 1/5 বাদ যায় মানে হরে এখানে পড়ে থাকবে 4/8, 4/8 মানে হচ্ছে 1/2। তাহলে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে 1/2 প্লাস এখানে 1/5 বাদ গেলে পড়ে থাকবে শুধু 1/5 ইকুয়াল টু 1/5 বাই এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা নিচে পাবো দেখো 7/10। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখি আমরা, ইকুয়াল টু 1/5 ইন্টু 7/10, এটা উল্টে যাবে 10/7। তাহলে 5 দুগুণে 10 ইকুয়াল টু দেখো 5 2 10 হয়ে যাবে আমার 2/7। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ। এরপর 37 দাগের প্রশ্নটি হলো ভার অফ 5x প্লাস 3 এর মান কত হবে। খুব সহজ প্রশ্ন, তবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু আরও তথ্য জেনে নেব। দেখো ভার অফ যদি শুধু এ এক্স থাকে, এখানে এ হচ্ছে ধ্রুবক আর
এক্স হচ্ছে একটা সমসম্ভব চলক। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, ভারের ক্ষেত্রে যে ধ্রুবক পদটি থাকবে সেটি যদি বাইরে বেরিয়ে যায় বা বাইরে বার করি আমরা, তাহলে সেটা স্কোয়ার হিসাবে বেরোবে। তাহলে স্কোয়ার ভার এক্স। তাহলে বলো তো, যদি ভার অফ -3x থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা লিখতাম -3 তার স্কোয়ার ইন্টু ভার এক্স, -3 তার স্কোয়ার মানে 9 ভার এক্স। অর্থাৎ যদি নেগেটিভও থাকে, সেটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে নেগেটিভ সংখ্যাটি স্কোয়ার মানে সেটা পজিটিভ হয়ে যাবে। আবার ভার অফ, ধরো শুধু আমার বি থাকলো, বি কিন্তু এখানে ধ্রুবক, তাহলে তার মান হবে 0। আবার দেখো ভার অফ যদি -5 থাকে তাহলে -5ও ধ্রুবক, তাই -5-এর ভার বা ভ্যারিয়েন্স হবে 0। তাহলে বলতো ভার অফ ax প্লাস বি ইকুয়াল টু কত হবে? ভার অফ ax প্লাস বি ইকুয়াল টু হবে a স্কোয়ার ভার এক্স প্লাস বি এর ভ্যারিয়েন্স কত হয়? ধ্রুবক পদের ভ্যারিয়েন্স 0, তাহলে শুধু হবে a স্কোয়ার ভার এক্স। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে ভার অফ 5x প্লাস 3, তাহলে এক্সের সঙ্গে যে 5 কনস্ট্যান্টটি আছে সেটি বাইরে বেরোলে কত হবে না 5 স্কোয়ার ভার এক্স প্লাস 3 ধ্রুবক পদ, এর ভ্যারিয়েন্স হয় আমরা জানি 0, তাহলে ইকুয়াল টু লিখব 25 ভার এক্স। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ 25 ভার এক্স। এরপর আমরা 38 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। একটা সম্ভাবনা বিভাজনের ছক দেওয়া আছে, সেখান থেকে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে। দেখো সম্ভাবনা বিভাজন ছকে এক্স এর মান দেওয়া আছে এবং এক্স এর মানের সাপেক্ষে পি এক্স এর মানও দেওয়া আছে। আমরা জানি কি জানি না, সামেশন অফ পি এক্স ইকুয়াল টু হয় 1, অর্থাৎ সম্ভাবনা বিভাজন ছকে যে পি এক্স মানে প্রবাবিলিটির মানগুলো দেওয়া থাকে তাদের যোগফল হয় সবসময় 1। তাহলে দেখো আমি পি অফ এক্স এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো যোগফল আকারে লিখবো, দিয়ে লিখবো ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে লিখছি, ইমপ্লাইজ এই সামেশন অফ পি এক্স মানেই পি এক্স এর যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল বোঝায়। তাহলে প্রথমে লিখছি আমি 0.1 প্লাস এম প্লাস 2m প্লাস আবার 2m প্লাস m ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 6m। দেখো সব এমগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো 6m হবে ইকুয়াল টু 1 মাইনাস এই 0.1টা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যায় তাহলে হবে 1 মাইনাস 0.1 ইমপ্লাইজ m ইকুয়াল টু কত হবে? দেখো এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.9 বাই 6। দিস ইমপ্লাইজ m ইকুয়াল টু, দেখো এটাকে আমরা লিখতে পারি 9/10, তাহলে আমরা লিখবো হচ্ছে 9/10 ইন্টু 6। এবার আমরা যদি এটা সিম্পলিফিকেশন করি তাহলে 3 দিয়ে যদি 9কে কাটি 3 3কে হচ্ছে 9, আর 3 দিয়ে যদি আমরা 6কে কাটি 3 2 6 ইকুয়াল টু, দেখো আমরা এরকম লিখতে পারি, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো যেহেতু নিচে 10 আছে তাই 10টিকে আমি রেখে দেবো, এটা কি কাটাকাটি করতে চাইবো না, কিন্তু এখানে কাটাকাটি হবে না, হ্যাঁ, কিন্তু কোনো ক্ষেত্রে হলে আমরা করব না। আমরা কি করব, এই 3কে 2 দিয়ে ভাগ করে দিই। 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1.5। তাহলে আমরা লিখি ইকুয়াল টু 1.5/10। তাহলে 1.5/10 মানে এই দশমিকটিকে আরও আমি এক ঘর বাঁ দিকে সরিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 0.15। এটাই আমার উত্তর। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো সি। এরপর 39 দাগের প্রশ্নটি হলো, দুটি ঘটনা এ ও বি এর সম্ভাবনা যথাক্রমে 0.25 এবং 0.50 এবং এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা 0.14, তখন এ ও বি উভয় না হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে তথ্য আমাদের প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, অর্থাৎ এও ঘটবে এবং বিও ঘটবে,
সেটা আমরা কিভাবে প্রকাশ করি? না সেটাকে আমরা লিখি পি অফ এ, যেহেতু উভয় ঘটবে তাই ইন্টারসেকশন বি, এবং এ ও বি উভয়ই না ঘটার সম্ভাবনা, অর্থাৎ এখানে এও ঘটবে না আবার বিও ঘটবে না। এ কে না ঘটার সম্ভাবনা বা এ যদি না ঘটে তাহলে সেটাকে আমরা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করি, আবার বি যদি না ঘটে সেটাকে আমরা বি কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করি। তাহলে এ ও বি উভয়ই না ঘটার সম্ভাবনা আমরা লিখব পি অফ এ ঘটবে না, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, আবার বিও ঘটবে না, বি কমপ্লিমেন্ট। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি অফ, আমরা যদি এই উভয়ের মাথায় যে কমপ্লিমেন্টটি আছে সেটা বাইরে বার করে নিই, অর্থাৎ আমরা বলতে চাইছি বাইরে বার করা মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এর বাইরে বার করে নিলাম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই মাঝের যে ইন্টারসেকশনটা আছে সেটা পাল্টে গিয়ে ইউনিয়ন হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখব পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি দিয়ে পুরোটার কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ কোনো রাশির থেকে যদি আমি কমপ্লিমেন্টটাকে সরাতে চাই তাহলে 1 মাইনাস কমপ্লিমেন্টটা বাদ দিয়ে আমরা লিখতে পারি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো এখানে বলেছে এ এ এই ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 0.25, তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইকুয়াল টু 0.25। আবার দেখো বলে দেওয়া আছে যে পি অফ বি ইকুয়াল টু হচ্ছে 0.50। আবার বলা আছে দেখো এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, একসঙ্গে ঘটার সম্ভাবনা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলা আছে হচ্ছে 0.14। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এ ও বি উভয়ই না হওয়ার সম্ভাবনা। আমরা একটু আগেই জানলাম যে অতএব এ ও বি উভয়ই না হওয়ার সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি একে পি অফ এ ইউনিয়ন বি দিয়ে তার পুরোটার কমপ্লিমেন্ট। এটা মানেই আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 মাইনাস, এবার দেখো পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র আমরা সকলেই জানি, সেটা হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো এদের সবার মান আমার জানা আছে, মানগুলো জাস্ট আমরা বসিয়ে ক্যালকুলেশন করে নেবো। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই, এবার তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। ইকুয়াল টু 1 মাইনাস হবে, এটা দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0.61। 1 মাইনাস 0.61 মানেই হচ্ছে বিয়োগ করো না 0.39। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো এ। মডেল সেট এ এর সবার শেষের অর্থাৎ 40-এর দাগের প্রশ্নটি হলো ভার এক্স ইকুয়াল টু কত হবে, অর্থাৎ ভার এক্স এর ফর্মুলাটি আমাদের বলতে হবে। আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেখানে দেখবে এই ফর্মুলাটি প্রমাণ করে দেওয়া আছে, সেটি তোমরা দেখতে পারো। তাহলে যদি ধাপগুলো নির্ণয় করতে বলে তাহলে তোমরা সেটি সহজেই পারবে। দেখো ভার এক্স ইকুয়াল টু হয় এক্সপেকটেশন অর্থাৎ ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কোনটি, না এখানে সঠিক উত্তর হলো বি।